আর বলিস না সোহেল, যা দিনকাল পড়েছে, সন্ধ্যার সময় হলেই বুকের ভেতরটা কেমন ধড়াস করে ওঠে। ঠিকই বলেছ বশির ভাই। মনে হয় সূর্যের আলো নেমে গেলে গায়ের উপর কোনো এক অভিশাপ নেমে আসে। সন্ধ্যার পর তো ঘর থেকে বের হওয়াই মুশকিল। দেখ না, দোকান পায় ফাঁকা। আগে এই সময়টাতে কত ভিড় থাকতো, কত হাসাহাসি গল্প হতো। কি ভাই, দোকানে তো খালি কেন? আর সোহেল, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? আরে ইরফান, আয়, বস এখানে। তুই তো এলি শহরে হাওয়া গায়ে লাগিয়ে, গ্রামের ভেতরে খবর কি আর রাখিস? কেন, কি হয়েছে? নতুন কোনো ঝামেলা? পাহাড়ে বাঘ নেমেছে নাকি? আগের চেয়েও ভয়ঙ্কর জিনিস ইরফান ভাই। আবার শুরু করলি তোরা? কিসের ভয়ঙ্কর জিনিস? খুলে বলবি তো? তুই কি মফিজের ছেলে জসিমের কথা শুনিসনি? না তো। কি হয়েছে জসিমের? ছেলেটা তো ভালোই ছিল, ক্রিকেট খেলতো আমাদের সাথে। ওর সব খেলাধুলা বন্ধ হয়ে গেছে ভাই। ছেলেটা এখন জীবন্ত লাশ। কথা বলতে পারে না, খেতে পারে না, শুধু ফেলফেল করে তাকিয়ে থাকে। সে কি? কেন? অসুখ করেছে কোনো? আরে ধুর, এটা অসুখ না। ও ওই জিনিসটা দেখেছে। কোন জিনিসটা? তোরা তো সব হেয়ালিতে কথা বলছিস। মেকআপ পরা শাকচুন্নি। শাকচুন্নি? একবিংশ শতাব্দীতে এসেও তোরা এসব বিশ্বাস করিস? নিশ্চয়ই অন্য কিছু হয়েছে। সাপ দেখে ভয় পেয়েছে হয়তো। আরে না, সাপখোপের ব্যাপার হলে ডাক্তার বুঝতো না। কবিরাজও তো ধরতে পারলো না। এ অন্য জিনিস। পুরো শরীর কালো বোরকা ঢাকা, মুখটাও ঢাকা, শুধু দুটো চোখ দেখা যায়, আগুনের গোলার মতো। যে তাকায় সে আর স্বাভাবিক থাকে না। আমার সব শেষ হয়ে গেল। আমার সোনা ছেলেটাকে কে এমন করলো? সৃষ্টিকর্তা, তুমি এর বিচার করো। ওই ডাইনিকে তুমি তুলে নাও। দেখলে ইরফান ভাই, দেখলে আলিমা চাচির অবস্থা, এখনো বিশ্বাস হচ্ছে না তোমার? এটা দুঃখজনক, কিন্তু এর কারণটা খুঁজে বের করতে হবে। ভয় পেয়ে কান্নাকাটি করলে তো সমাধান হবে না। কিসের কারণ খুঁজবি তুই? এটা সেই শাকচুন্নির কাজ। এর কোনো কারণ হয় না। কিরে, তোরা আজ কাজে যাসনি? বাগানের সব ফল পেকে তো নষ্ট হয়ে যাবে। মাতব্বর সাহেব, জানের ভয় আছে তো। ওই রাস্তায় সন্ধ্যার পর গেলেই নাকি ওই মহিলাকে দেখা যায়। জসিমের যা অবস্থা হয়েছে, আমাদের কিছু হয়ে গেলে পরিবারকে কে দেখবে? আমাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে। আরে ধর, সব বাজে কথা। তোদের মতো জোয়ান ছেলে যদি ভয় পায়, তাহলে চলবে কি করে? এই উপদ্রব তো আমার বাসাতেও ঘা মারছে। আপনি পাহারার ব্যবস্থা করুন মাতব্বর সাহেব। আমরা দিনের বেলা কাজ করব, কিন্তু সন্ধ্যার পর ওদিকে আর পা বাড়াবো না। যা যা, অনেক দেখেছিস। কাজে যেতে না চাইলে বল, গায়ে কি আর লোক নেই? না, এদের দিয়ে হবে না। এই শাকচুনির একটা বিহিত করতেই হবে। দেখি গায়ের কোনো জোয়ান বেটার বুকের পাটা আছে কিনা। প্রয়োজনে কিছু টাকা খরচ করতে হলেও করব। মাতব্বর পুরস্কার ঘোষণা করেছে। যে ওই শাকচুন্নির রহস্য বের করতে পারবে, তাকে মোটা অঙ্কের টাকা দিবে। কিরে, তোরা সব বেলা বেড়াল হয়ে গেলে নাকি? একটা কথা শুনে সবার মুখ চুপ হয়ে গেল। সবকিছুই গুজব। গুজব না মুরাদ, মফিজের ছেলে জসিমের অবস্থা দেখেছিস? আমি দেখে এসেছি, ভয় লাগে। হ্যাঁ, আর জব্বার সাহেবের বাগানের কামলারাও একই কথা বলছে। ওরা তো আর মিথ্যা বলবে না। আরে, ওসব মনের ভুল। আমি ঠিক করেছি, আজ রাতে আমরা তিনজন মিলে উত্তর পাহাড়ের রাস্তায় যাব। দেখবো কে ওখানে ভয় দেখায়। পাগল হয়েছিস? যদি সত্যি সত্যি কিছু থাকে, যদি আমাদেরও জসিমের মতো অবস্থা হয়? আরে ভয় পাস না তো। একবার যদি আমরা ওই রহস্যের সমাধান করতে পারি, তাহলে পুরো গ্রামে আমাদের নাম হয়ে যাবে। জব্বার মাতব্বরও খুশি হয়ে বকশিশ দেবেন। ভাব একবার, সবাই আমাদের বীর বলবে। বকশিসের লোভে জান দিতে যাব? আমার দ্বারা হবে না ভাই। আরে বিটো ডিম, জান যাবে কেন? আমরা তিনজন একসাথে থাকবো। হাতে টর্চ লাঠি সবই থাকবে। তোরা যাবে কিনা সেটা বল। না গেলে আমি একাই যাব। মুরাদ, আরেকবার ভেবে দেখ, কাজটা কি ঠিক হবে? আমার মনটা কেন জানি সায় দিচ্ছে না। আমারও না। মা যদি জানতে পারে, তাহলে আর রক্ষে থাকবে না। আরে, মাকে বলতে কে বলেছে? আমরা চুপচুপি যাব আর আসবো। দেখিস, কালকে সকাল থেকে সারা গায়ে শুধু আমাদেরই নাম হবে। সবাই বলবে,
মুরাদ, আরিফ, নোমান এই 3 বাপের বেটা গায়ের বিপদ দূর করেছে। যদি বিপদ আমাদের উপরে আসে? আরে কিছু হবে না, আমার উপর ভরসা রাখ। ঠিক রাত 12টায় বট গাছের নিচে চলে আসবি, দেরি করবি না কিন্তু। সবাই যার যার বাড়ি চলে যায়। রাত 12টায় সবাই নদীর ঘাটে এসে জমা হয়। আর সে পাহাড়ের দিকে যেতে থাকে। মুরাদ, আর কত দূর? আমার গা ছমছম করছে, মনে হচ্ছে গাছের আড়াল থেকে হাজারটা চোখ আমাদের দেখছে। আমারও তাই মনে হচ্ছে, কেমন একটা ভ্যাপসা ভ্যাপসা গন্ধ। আমার মনে হয় ফিরে যাওয়া উচিত। চুপ কর তো, ভিতর দল। ওই তো সামনের বাঘটা, ওখানে নাকি জসিম দেখেছিল। দেখাই যাক না কি আছে ওখানে। হঠাৎ বাতাসে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ ভেসে আসে। এটা কিসের গন্ধ? মাথাটা কেমন ঝিমঝিম করছে। আমার পা দুটো ভারী লাগছে মুরাদ, আমি আর এগোতে পারবো না। চল ফিরে যাই। চুপ, কোনো শব্দ বলিস না, সামনে দেখ। টর্চের আলোয় রাস্তার মাঝখানে এক কালো অবয়বের মতো কিছু দেখা যায়। ওটা ওটাই নেকাব পরা। চল পালাই মুরাদ, আর এক মুহূর্ত না। কে ওখানে? মুখ থেকে নেকাব সরাও, নইলে কিন্তু ভালো হবে না। অবয়বটা খুব ধীরে তাদের দিকে এক পা এক পা করে এগিয়ে আসতে থাকে। দৌড় দে নোমান, দৌড়া। মুরাদ আয়, তুইও আয়, দাঁড়িয়ে আছিস কেন? মুরাদ ভয়ে চোখ ফেরাতে পারে না সেই শাকচুন্নির দিক থেকে। আহ! আহ, 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 আহ। কি সুন্দর, কি সুন্দর চোখ, সব নিয়ে গেল, সব। হা 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 হা। তারপর কি হলো? মুরাদ কোথায়? ওকে ফেলে এলি তোরা? আমরা আমরা ওকে আনতে পারিনি মাতাব্বর সাহেব। ও ও হাসছিল, এমন ভয়ঙ্কর হাসি আমি জীবনেও শুনিনি। পাওয়া গেছে, মুরাদকে পাওয়া গেছে। ঝর্ণার পাশে বসে আছে, নিজের জামা কাপড় ছিঁড়ছে আর একা একাই হাসছে। এ নিশ্চয় শয়তানের কাজ। এটা শয়তানের কাজ নয় ইমদাদ সাহেব, এর পেছনে অন্য কোনো রহস্য আছে। আমি পুলিশকে খবর দিচ্ছি। পুলিশ? না না, থানা পুলিশ করে গায়ের সম্মান নষ্ট করার দরকার নেই। আমি আমার ভাগ্নে তারিককে ফোন করছি, সে পুলিশে বড় একটা পদে আছে, যা করার সেই করবে। আয় বাবা আয়, তুই এসেছিস। আমার বুকের উপর থেকে যেন একটা পাথর নেমে গেল। খবরটা পেয়ে চলে এলাম চাচা। আপনি ফোন করে যা বললেন, সবটাই কেমন অবিশ্বাস্য লাগছে। অবিশ্বাস্য হলেও সত্যি বাবা, গ্রামের 3টা ছেলের অবস্থা খারাপ হয়ে গেল। তুই এর একটা বিহিত কর। আমি আগে পুরো ঘটনাটা নিজের চোখে দেখতে চাই, সবার সাথে কথা বলতে চাই। আরিফ আর নোমান কোথায়? আর ওই যে ছেলেটা ইরফান, যে এসব বিশ্বাস করে না, তাকেও আমার চাই। কিছুক্ষণ পরে ইরফান সেখানে এসে পৌঁছায়। আমি ইরফান। আমি তারিক। চলুন আমরা একসাথে কাজটা করি। আপনার যুক্তি আর আমার তদন্ত দুটো মিলে হয়তো কোনো কিনারা হবে। তারিক আর ইরফান মুরাদকে দেখতে যায়। মুরাদ ঘরের এক কোণে বসে শূন্যে তাকিয়ে হাসছিল আর বিড়বিড় করছিল। ওর অবস্থা তো খুবই খারাপ। সব শেষ হয়ে গেল স্যার। আমার একটাই ছেলে, এখন শুধু হাসে আর কাঁদে, বলে কি সুন্দর চোখ, সব নিয়ে গেল। ওই মিষ্টি গন্ধটার কথাও কি কিছু বলেছে? হ্যাঁ, মাঝে মাঝে বলে কি মিষ্টি গন্ধ, ফুলের মতো, মাথা ঘুরে যায়। গন্ধ, চোখ, হাসি, প্যাটার্নটা তো একই। চলুন এবার আরিফ আর নোমানের সাথে কথা বলা যাক। স্যার, আমরা যেতে চাইনি, মোরাদে আমাদের জোর করে নিয়ে গেছে। ও বলেছিল আমরা নাকি বীর হব, জব্বার মাতাব্বর বকশিস দেবেন। ঠিক কি দেখেছিলে তোমরা? বর্ণনা দাও। একটা কালো ছায়া স্যার, আগুনের মতো দুটো চোখ, আর একটা নুপুরের শব্দ ঝুমঝুম করছিল। আর ওই গন্ধটা নাকে যেতে আমার মাথাটা কেমন ঘুরে উঠেছিল, মনে হচ্ছিল শরীরে অবশ হয়ে আসছে। দুপুরের শব্দ? এটা তো নতুন তথ্য।
আচ্ছা, তোমরা যেতে পারো, কিন্তু আমার অনুমতি ছাড়া গ্রাম ছেড়ে কোথাও যাবে না। চাচা, আমরা আপনার কাছে কিছু কথা জানতে এসেছি। আপনি তো এই গ্রামের সবচেয়ে পুরনো মানুষ। কি জানতে চাও বাবা? আমার তো এখন আর কিছুই মনে থাকে না। আমরা উত্তর পাহাড়ের ওই রাস্তাটা নিয়ে জানতে এসেছি। ওখানে কি আগেও এমন কিছু ঘটতো? না না, ওখানে কিছুই হয় না। তোমরা যাও বাবা। চাচা, ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আমরা শুনেছি প্রায় 20-22 বছর আগে ওখানে একটা বাড়ি পুড়ে গিয়েছিল। হাশেম শেখ আর তার মেয়ে রশির কথা বলুন। বৃদ্ধ কাশিম কিছুক্ষণ চুপ করে থাকেন। চাচা, দয়া করে বলুন, একটা গ্রামের ভালো মন্দ এর সাথে জড়িয়ে আছে। সে অনেক দুঃখের কথা বাবা। হাশেম শেখ ভালো মানুষ ছিলেন, কিন্তু গ্রামের কিছু প্রভাবশালী লোকের নজর পড়েছিল তার জমির উপর। তারা কারা? আমি নাম বলতে পারবো না। তারা এখনো এই গ্রামেই আছে। ওদের অনেক ক্ষমতা। তারা হাশেমের বাড়ি পুড়িয়ে দিয়েছিল। হাশেম তো আগুনে পুড়েই মারা গিয়েছিল। আর তার মেয়ে রশ্মি? মেয়েটা পরীর মতো ছিল। সে নাকি কোনো মতে পালিয়ে গিয়েছিল, কিন্তু তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ বলে সেও আগুনে পুড়েই মরেছে, কেউ বলে জঙ্গলে জানোয়ারে খেয়েছে। মেয়েটার উপর অনেক অত্যাচার হয়েছিল আগুন লাগার আগে। চাচা, রোশনির কি রূপুর করার অভ্যাস ছিল? হ্যাঁ বাবা, তার পায়ে সবসময় একজোড়া রূপোর নুপুর থাকতো। তার মা দিয়েছিল। মেয়েটা যখন দৌড়াদৌড়ি করত, সারা পাড়ায় ঝুমঝুম শব্দ হতো। জায়গাটা জঙ্গলে ঢাকা হলেও এই অংশটা পরিষ্কার। তার মানে এখানে কেউ নিয়মিত আসে। হ্যাঁ, আমার সন্দেহ সত্যি হতে চলেছে। নূপুর, মিষ্টি গন্ধ, কালো পোশাক সব মেরে যাচ্ছে। হঠাৎ কোণের অন্ধকার থেকে সেই নেকা পরা নারী মূর্তি বেরিয়ে আসে। স্যার, ভয় পেও না, আমরা আপনাকে আঘাত করতে আসিনি। আপনার পায়ের নূপুরের শব্দ আমরা পেয়েছি রোশনি। আমরা সব জানি। আপনার বাবা হাশেম শেখের সাথে কি হয়েছিল আমরা শুনেছি। আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। সাহায্য? 20 বছর পর? সেদিন কোথায় ছিল সবাই, যখন আমার বাবাকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছিল? তাহলে তাহলে আপনি? হ্যাঁ, আমি সেই অবাগের রোশনি। আমি মরিনি। এই পাহাড় আমাকে আশ্রয় দিয়েছে। আমি চাই না কোনো মানুষ আমার এই জগতে প্রবেশ করুক। কিন্তু মুরাদ, জসিম, ওরা তো নির্দোষ। জসিম ভুল করে আমার সীমানায় ঢুকেছিল। আমি শুধু তাকে ভয় দেখিয়েছি। কিন্তু মুরাদ তার পাপের শাস্তি পেয়েছে। সে আমার নেকাব খুলতে চেয়েছিল। কিন্তু এই মিষ্টি গন্ধটা কিসের? এই পাহাড়ে এক ধরনের বন ফুল ফোটে। রাতের বেলা তীব্র গন্ধ ছড়ায়। সেই ফুলের রেণু নিঃশ্বাসের সাথে মিশে গেলে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়। আমি শুধুই প্রকৃতির অস্ত্র ব্যবহার করেছি নিজেকে রক্ষা করার জন্য। আমরা আপনার জন্য ন্যায় বিচারের ব্যবস্থা করতে পারি। ন্যায় বিচার? কি হবে সেই বিচার করে? আমার বাবা কি ফিরে আসবে? আমার পোড়া মুখ কি আগের মতো হয়ে যাবে? আমার কোনো বিচার চাই না। আমি শুধু শান্তিতে থাকতে চাই। তোমরা এখন যাও। আর আমার এই মুখ আগের মতো নয়। আগুনের আঁচ আমার অর্ধেক মুখ পুড়িয়ে দিয়েছে। রোশনি ধীরে ধীরে জঙ্গলের গভীরে মিলিয়ে যায়। পরদিন সকালে তারেক গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভা ডাকে। ইমদাদ সাহেব, বশির, মফিজ এবং জব্বার মাতব্বর সহ আরো অনেকে উপস্থিত। আপনারা যাকে শাকচুন্নি ভেবে ভয় পাচ্ছিলেন, তিনি এই গ্রামেরই সন্তান রোশনি। 20 বছর আগে তার সবকিছু আপনারা কেড়ে নিয়েছিলেন। তারিকের মুখে এই কথা শুনে সবাই গুঞ্জন শুরু হয়। আমার ছেলেটা তাহলে ওই মেয়ের জন্য এই অবস্থা? আপনার ছেলে ভুল জায়গায় গিয়েছিল মফিজ সাহেব, কিন্তু আসল অপরাধী তারা, যারা 20 বছর আগে একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। তারিক জব্বার মাতব্বরের দিকে তাকায়। বৃদ্ধ কাশেম সব বলেছেন। প্রভাবশালী লোক, যার জমি বাড়তে বাড়তে গ্রামের অর্ধেক হয়ে গেছে। তিনি ছিলেন মূল হোতা, তাই না চাচা? আমি আমি এসব মিথ্যে কথা। মিথ্যে? আপনার বাগানের কামলারা কেন ভয় পায় জানেন? কারণ আপনার বাগানটাই হাশেম শেখের জমির উপর বানানো। রোশনি তার বাবার ভিটেতেই হানা দেয়, আপনাদের সম্পত্তিতে নয়। তারিকের মুখ থেকে এসব কথা শুনে সবাই একদম নীরব হয়ে যায়। জব্বার সাহেব, পাপও কোনো চাপা থাকে না। সৃষ্টিকর্তা সব দেখেন। এখন প্রায়শ্চিত্ত করার সময় এসেছে।
আমি আমি জানি আমি মহাপাপী। সৃষ্টিকর্তা যেন আমাকে মাফ করে দেন। আমি সব প্রায়শ্চিত্ত করব। প্রায়শ্চিত্ত তো করতেই হবে। আমি পুলিশ হিসাবে আমার রিপোর্ট জমা দেব। আইন আইনের প্রতি চলবে, কিন্তু তার আগে মানুষ হিসেবে আপনাদের পাপের প্রায়শ্চিত্ত আপনাদেরই করতে হবে। রোশনির কাছে আপনাদের সবার ক্ষমা চাইতে হবে। শুনেছিস সোহেল, জব্বার মাতাব্বরকে পুলিশে ধরে নিয়ে গেছে। তার সাথে আরো কয়েকদিন ছিল। হ্যাঁ চাচা, আর মাতাব্বরের পরিবার নাকি মুরাদ আর জসিমের চিকিৎসার সব খরচ দিচ্ছে, শহরে বড় হাসপাতালে পাঠিয়েছে। আর গ্রামের সবাই মিলে চাঁদা তুলে উত্তর পাহাড়ের ওই পুরা ভিটায় একটা ছোট ঘর তুলে দিচ্ছে, রোশনি যদি কোনোদিন ফিরতে চায় তার জন্য। ভালো, খুব ভালো কাজ হয়েছে। যাক, গায়ের উপর থেকে অনেক বড় একটা অভিশাপ দূর হলো। তিনি শাকচুন্নি নন বশির ভাই, তিনি একজন যোদ্ধা। নিজের অস্তিত্ব আর সম্মানের জন্য 20 বছর ধরে একাই লড়ে গেছেন। ঠিক বলেছ ইরফান ভাই, আমরা তাকে কত কি ভেবেছি, কিন্তু আসল দোষটা আমাদেরই। ঠিক বলেছিস ভাই। আমরা তাকে নাম দিয়েছিলাম শাকচুন্নি, কিন্তু আসল শয়তান তো আমরা মানুষেরাই। দূরের সেই পাহাড়টি এখন আর ভয়ের প্রতীক নয়, বরং এক গভীর দীর্ঘশ্বাসের মতো দাঁড়িয়ে আছে।